হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কস্ট অ্যাকাউন্টিং এর ম্যাটেরিয়ালস অধ্যায়ের ক্লাস নং 3 সবাইকে আরো একবার শুভেচ্ছা। তো দেখো বন্ধুরা, এই যে ম্যাটেরিয়ালস অধ্যায়, এই কাঁচামাল অধ্যায়ের বিগত প্রথম ক্লাসে আমি এই অধ্যায়ের যাবতীয় বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপরে ক্লাস নং 2, যেখানে আমি দেখিয়েছিলাম ইওকিউ অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এর ট্যাবুলার মেথড এবং ম্যাথমেটিক্যাল বা ফর্মুলা মেথড এর সূত্রটি কি করে তৈরি হয়। আমি কিন্তু এই সব বিস্তারিত আকারে দেখিয়েছিলাম ক্লাস নং 2 আর এই সব কিছুর সূত্রগুলি সম্পর্কে এবং এই অধ্যায়ের কোন কোন টপিকস একান্ত আবশ্যক এই সব কিন্তু দেখিয়েছিলাম ক্লাস নং 1-এ। তো যারা এখন পর্যন্ত ক্লাস নং 1 এবং ক্লাস নং 2 দেখোনি, তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন থেকে লিংক সংগ্রহ করে ক্লাস নং 1-2 দেখে নিও। তো আজকে ক্লাস নং 3, আজকের ক্লাসে আমি দেখাবো ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল, এভারেজ স্টক লেভেল, সেফটি লেভেল এবং রিঅর্ডার লেভেল, আর হচ্ছে ইওকিউ। তো দেখো, যদিও এটি একটি বোর্ড কোশ্চেন, তো এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে ফরম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট, অর্থাৎ নিচের তথ্যগুলির সাহায্যে নির্ণয় করো ইওকিউ অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এবারে বলা আছে ম্যাক্সিমাম স্টক লেভেল, এরপরে বলা আছে মিনিমাম স্টক লেভেল, তারপরে আছে রিঅর্ডার লেভেল এবং এভারেজ স্টক লেভেল, আর দেওয়া আছে সেফটি লেভেল বা ডেঞ্জার লেভেল। এখন দেখো, প্রশ্নপত্রে দেয়া আছে মানগুলি, যেখানে বলা আছে লিড টাইম। আমি বলেছিলাম লিড টাইম সম্পর্কে, অর্থাৎ যখন এই প্রতিষ্ঠানটি তার পণ্য উৎপাদন করার জন্য কাঁচামালের অর্ডার প্রদান করে, তখন কতদিনে বা কতটা সময়ের মধ্যে ওই কাঁচামালটি তার প্রতিষ্ঠানে আসে, সেই সময়ের নাম হচ্ছে লিড টাইম। আমি বলেছিলাম যে এই সময়টিকে ভাগ করা যায় 3টি ভাগে। যেমন প্রথমত হচ্ছে নরমালি তার কাঁচামালটি কতদিনে আসে, যাকে আমরা বলেছিলাম নরমাল টাইম বা এভারেজ টাইম। আর সর্বোচ্চ ওই কাঁচামালটি তার প্রতিষ্ঠানে আসতে কতদিন সময় লাগতে পারে, যার নাম ছিল ম্যাক্সিমাম টাইম। আর হচ্ছে সর্বনিম্ন, কমপক্ষে তার কতটা দিন লাগবে, যার নাম ছিল মিনিমাম লিড টাইম। তো এখানে দেওয়া আছে প্রশ্নপত্রে ম্যাক্সিমাম 15 ডেজ, সর্বোচ্চ লাগতে পারে 15 দিন। দেওয়া আছে মিনিমাম 6 ডেজ, সর্বনিম্ন কমপক্ষে তার 6 দিন লাগবেই ওই কাঁচামালটি প্রতিষ্ঠানে আসতে। আর দেয়া আছে এভারেজ, নরমালি তার আসে 10 দিনে সাধারণত। আর দেয়া আছে একটি মান, সেটি হচ্ছে ম্যাক্সিমাম ফর এমার্জেন্সি পারচেজ। যদি এমার্জেন্সি তার কাঁচামাল দরকার হয় তখন কতদিন লাগবে, সেটি হচ্ছে 4 ডেজ। আমি বলেছিলাম বন্ধুরা ক্লাস নং 1-এ যে যখন প্রতিষ্ঠানে উৎপাদন কার্য বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সে ইমার্জেন্সি ভাবে কাঁচামালকে ক্রয় করার জন্য ফরমাশ প্রদান করে। তো সেই যে সেফটি লেভেল বা ডেঞ্জার স্টক লেভেল, সেক্ষেত্রে কিন্তু আমার দরকার হবে এই মানটি, অর্থাৎ ম্যাক্সিমাম ফর এমার্জেন্সি পারচেজ। এখানে সেই মানটি দেওয়া আছে। দেখো, এবার দেওয়া আছে প্রশ্নপত্রে কনজামশন, ব্যবহার, এভারেজ 25 ইউনিটস পার ডে, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি সাধারণত প্রতিদিন 25 ইউনিট কাঁচামাল ব্যবহার করে। এবার দেওয়া আছে ম্যাক্সিমাসেস 30 ইউনিটস পার ডে, যদি সে সর্বোচ্চ অর্ডার পায় তখন সে হাইয়েস্ট 30 ইউনিট কাঁচামাল ব্যবহার করবে পণ্য উৎপাদন করার জন্য, কারণ তার মেশিনের একটি ক্যাপাসিটি লিমিট আছে। তো সেই লিমিটেশনের কারণে সে হাইয়েস্ট একদিনে 30 ইউনিট কাঁচামাল ব্যবহার করে পণ্য তৈরি করার জন্য। আর দেয়া আছে অ্যানুয়াল কনজামশন 10,000 ইউনিটস, অর্থাৎ তার প্রতিষ্ঠানটি বা এই প্রতিষ্ঠানটি বার্ষিক কাঁচামাল ব্যবহার করে 10,000 ইউনিট। এরপর দেয়া আছে অর্ডারিং কস্ট টাকা 30 পার অর্ডার, অর্থাৎ একটি অর্ডার করার জন্য এই প্রতিষ্ঠানে দরকার হয় 30 টাকা, যাকে আমরা বলবো ওসি, অর্ডার কস্ট বা পিসি, প্লেসমেন্ট কস্ট।
আর দেয়া আছে ক্যারিং কস্ট, টাকা 10 পার ইউনিট। অর্থাৎ এই কাঁচামালটিকে তার স্টোরে বা গুদামে রাখতে খরচ হয় 10 টাকা প্রতি ইউনিট কাঁচামালের জন্য, 1 বছর ধরে রাখতে। দেখো, যার নাম আমরা দিব সিসি বা এসসি, ক্যারিং কস্ট বা স্টোরিং কস্ট। এখন দেখো, আমি কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলেছিলাম ক্লাস নং 1-এ, সুতরাং তোমার জন্য কিন্তু একান্ত আবশ্যক ক্লাস নং 1টি দেখার পরে এই ক্লাসটি শুরু করা। এখন দেখো বন্ধুরা, এইখানে আমার লিড টাইম দেয়া আছে, ম্যাক্সিমাম, মিনিমাম এবং এভারেজ। আমার প্রশ্নপত্রে দেয়া আছে কনজাম্পশন, দেওয়া আছে ইউজেস, ম্যাক্সিমাম আর দেয়া আছে এভারেজ। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমার মিনিমাম ইউজেস দেয়া নেই। আমার প্রতিষ্ঠান কমপক্ষে বা এই প্রতিষ্ঠানটি কমপক্ষে প্রতিনিয়ত কতটা কাঁচামাল ব্যবহার করবে এটি কিন্তু দেয়া নেই। সুতরাং আমার যদি বের করতে হয় ম্যাক্সিমাম স্টক লেভেল, তখন কিন্তু একান্তভাবে আবশ্যক হবে মিনিমাম ইউজেসকে বের করা। যেহেতু প্রশ্নপত্রে দেয়া নেই, সেহেতু আমাকে বের করে নিতে হবে। এখন দেখো, আমাকে প্রথমে দেখতে হবে যে আমার মোট কাঁচামাল কতটা হয়। দেখো, এইখানে দেয়া আছে এভারেজ 25 ইউনিটস পার ডে, অর্থাৎ গড়ে আমার হবে 25 ইউনিট। এখন দেখো, এই গড়টা কি করে বের হয়েছে। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যখন তুমি দেখবা প্রশ্নপত্রে নরমাল ইউজেস দেয়া নেই, তখন তুমি ম্যাক্সিমাম আর মিনিমামের একটি গড় বের করবা, আর সেই গড়টা হচ্ছে আমার নরমাল ইউজেস। এইখানে কিন্তু সেই গড় দেয়া আছে 25 ইউনিট। যদি গড় হয় 25 ইউনিট, তাহলে মোট কত হবে? অর্থাৎ আমার মোট হবে 25 গুণ 2 হবে 50। দেখো বন্ধুরা, এই যে 50, এর মধ্যে কিন্তু আমার আছে ম্যাক্সিমাম ইউজেস আর দেয়া আছে মিনিমাম ইউজেস। কারণ আমি বলেছিলাম যে যখন তুমি দেখবা প্রশ্নপত্রে নরমাল ইউজেস দেয়া নেই, এই প্রতিষ্ঠানটি নরমালি কতটা কাঁচামাল ব্যবহার করবে সেটি দেয়া নেই, তখন তুমি এভারেজ বের করবা। ম্যাক্সিমাম আর মিনিমাম দ্বারা তুমি একটি এভারেজ বা গড় বের করবা, আর সেই গড় কিন্তু হবে নরমাল ইউজেস। সেই গড়টাই হচ্ছে নরমাল ইউজেস। যেহেতু এখানে গড় দেয়া আছে, আমরা বলেছিলাম যে গড় বের করতে হয় মূলত ম্যাক্সিমাম আর মিনিমাম তুমি যোগ করে ভাগ দিবা 2 দ্বারা। সুতরাং যদি আমি এখন দেখতে চাই আমার মোট কত ছিল, ম্যাক্সিমাম আর মিনিমাম দুটি একত্রে মোট ছিল 25 গুণ 2 50। এখন দেখো, এই যে 50, এর মধ্যে কিন্তু আছে ম্যাক্সিমাম আর আছে মিনিমাম। দেখো, প্রশ্নপত্রে দেয়া আছে ম্যাক্সিমাম ইউজেস 30। এখন দেখো বন্ধুরা, ম্যাক্সিমাম আর মিনিমাম দুটি মিলিয়ে হয়েছে 50, যার মধ্যে প্রশ্নপত্রে দেয়া আছে ম্যাক্সিমাম 30। যদি ম্যাক্সিমাম আর মিনিমাম মোট 50-এর মধ্যে ম্যাক্সিমাম হয় 30, তাহলে মিনিমাম কত হবে? সিম্পলি 50 বিয়োগ 30, বাকিটা কি হবে? মিনিমাম হবে কত? 20। দেখো বন্ধুরা, আমি আবারও বলতেছি, এইখানে কিন্তু প্রশ্নপত্রে মিনিমাম ইউজেস দেয়া নেই, তোমাকে মিনিমাম বের করতে হবে। প্রশ্নপত্রে দেয়া আছে এভারেজ, আর এভারেজ কিন্তু বের করা হয় মূলত ম্যাক্সিমাম আর মিনিমামকে তুমি যোগ করবা, ভাগ দিবা 2 দ্বারা, এটি হচ্ছে এভারেজ। আর এই যে ম্যাক্সিমাম আর মিনিমাম, এই দুটি যোগ করে ভাগ দিয়ে 2, তারপরে কিন্তু পেয়েছিলাম 25, যা প্রশ্নপত্রে দেয়া আছে। আমার প্রশ্নপত্রে দেয়া নেই মিনিমাম, তো আমি বের করলাম মোট 25 গুণ 2 মোট হয় 50। এর মধ্যে কিন্তু আছে ম্যাক্সিমাম আর আছে মিনিমাম। প্রশ্নপত্রে দেয়া আছে ম্যাক্সিমাম, সেটি হচ্ছে 30। যদি 50-এর মধ্যে ম্যাক্সিমাম হয় 30, তাহলে মিনিমাম ইউজেস কত হবে? 20 হবে। 50 বিয়োগ 30, বাকিটা কি? মিনিমাম। দেখো, প্রশ্নপত্রে কিন্তু এটি দেয়া নেই, তবে ম্যাক্সিমাম টাইম কিন্তু প্রশ্নপত্রে দেয়া থাকে না এই নরমাল ইউজেস। আমি বলেছিলাম যে যখন তুমি দেখবা যে নরমাল ইউজেস দেয়া নেই, তখন তুমি ম্যাক্সিমাম আর মিনিমাম দুটিকে যোগ করে ভাগ দিবা 2 দ্বারা, অর্থাৎ তুমি বের করবা গড়, আর সেই গড় কিন্তু হচ্ছে নরমাল ইউজেস। এখন দেখো, আমার সবগুলি মান বের করা কমপ্লিট।
একটি মান বের করেছি আমি, বাকি মানগুলি দেওয়া আছে প্রশ্নপত্রে। এখন আমি করব রিকোয়ারমেন্ট, যেখানে প্রথম বলা আছে ইওকিউ, যেটি বের করার তিনটি মেথড রয়েছে, ট্যাবুলার মেথড, ফর্মুলা মেথড এবং গ্রাফিক্যাল মেথড। প্রশ্নপত্রে ডেফিনিট ভাবে কোনো মেথডের কথা উল্লেখ করে দেয়নি, সুতরাং আমি করব এখানে যে কোনো একটি মেথড। যেহেতু এই যে ফর্মুলা মেথড এটি সবথেকে সহজ এবং খুব তাড়াতাড়ি করা যায়, সেহেতু আমি লিখলাম এখানে ফর্মুলা মেথড ইওকিউ। সূত্র ছিল আমার আন্ডার রুট 2 ইন্টু এআর ইন্টু ওসি ভাগ সিসি। 2 ইন্টু এআর, দ্যাট মিনস অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, আমার প্রতিষ্ঠানটি বা এই প্রতিষ্ঠানটি বার্ষিক কতটা কাঁচামাল ব্যবহার করে, অর্থাৎ এই প্রতিষ্ঠানে বার্ষিক কাঁচামালের চাহিদা বা রিকোয়ারমেন্ট কত দেয়া আছে 10,000 ইউনিটস, লিখলাম ইন্টু ওসি অর্ডার কস্ট, এই প্রতিষ্ঠানটির কাঁচামাল অর্ডার করতে কত টাকা ব্যয় হয় সেটি দেয়া আছে 30 টাকা একটি অর্ডার করার জন্য বা একবার অর্ডার করার জন্য, ভাগ সিসি ক্যারিং কস্ট, এই কাঁচামালগুলি এই প্রতিষ্ঠানে গুদামজাত করে রাখার জন্য তার কয় টাকা ব্যয় হয়, ক্যারিং কস্ট বা স্টোরিং কস্ট এসসি দেয়া আছে প্রশ্নপত্রে। ক্যারিং কস্ট 10 টাকা পার ইউনিট, ভাগ 10, আমি গুণ করলাম, ভাগ করলাম এবং সেই ভাগফলকে রুট করলাম, চলে আসলো 245 ইউনিটস। এটি হচ্ছে আমার ইওকিউ। এখন দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে দেয়া আছে সেকেন্ড রিকোয়ারমেন্টে ম্যাক্সিমাম স্টক লেভেল, কিন্তু আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম স্টক লেভেল বের করার জন্য আমার দরকার হবে রিঅর্ডার লেভেল, যেহেতু সেটি বের করতে বলছে 4 নং রিকোয়ারমেন্টে, সুতরাং আমি প্রথমে করব 4 নং রিকোয়ারমেন্ট। আমি লিখলাম 2 নাম্বার দিয়ে রিঅর্ডার লেভেল, অর্থাৎ আমি কখন, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে কতটা কাঁচামাল থাকা অবস্থায়, আমার প্রতিষ্ঠানের গুদামে কতটা কাঁচামাল থাকা অবস্থায় আমি পুনরায় কাঁচামালের জন্য ফরমায়েশ বা অর্ডার প্রদান করব, সেটি হচ্ছে আমার রিঅর্ডার লেভেল। ওই কাঁচামালের পরিমাণ হচ্ছে আমার রিঅর্ডার লেভেল। এখন দেখো, আমি বলেছিলাম যে বেসিক ক্লাসে তোমাকে দেখতে হবে তোমার প্রতিষ্ঠানের সর্বোচ্চ কতটা কাঁচামাল ব্যবহার হতে পারে, তোমাকে কিন্তু সেই পরিমাণ কাঁচামাল অবশ্যই স্টোরে রাখতে হবে, তারপরে কিন্তু তুমি অর্ডার প্রদান করবা। এবং তোমাকে দেখতে হবে যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয় বা যদি কোনো প্রাকৃতিক সমস্যা হয়, তবে সর্বোচ্চ কতদিন লাগতে পারে, হাইয়েস্ট কতদিন লাগতে পারে তোমার অর্ডারকৃত কাঁচামালটি প্রতিষ্ঠানে আসতে। তোমায় কিন্তু সেই সময় পর্যন্ত অবশ্যই তোমার স্টোরে সর্বোচ্চ কাঁচামাল রাখতে হবে, যার ফলে তুমি যদি সর্বোচ্চ কাঁচামাল ব্যবহার করো পণ্য উৎপাদনের জন্য, তোমার যেন উৎপাদন কার্যক্রম চালু থাকে। এই জন্য তোমায় দেখতে হবে ম্যাক্সিমাম ইউজেস, সর্বোচ্চ কতটা কাঁচামাল ব্যবহার হতে পারে, প্রশ্নপত্রে দেওয়া আছে 30 ইউনিটস, ইনটু দেখতে হবে ম্যাক্সিমাম লিড টাইম, অর্থাৎ সর্বোচ্চ কতদিন লাগতে পারে কাঁচামালটি অর্ডার করার পরে প্রতিষ্ঠানে আসতে, দেয়া আছে 15 ডেজ, গুণ করলাম 30 ইন্টু 15, চলে আসলো 450 ইউনিটস বা কেজি। এখানে আমাদের লিখতে হবে ইউনিটস। এখন দেখো বন্ধুরা, আমি এখন বের করব ম্যাক্সিমাম স্টক লেভেল। আমি লিখলাম ম্যাক্সিমাম স্টক লেভেল। আমাকে দেখতে হবে যে আমার প্রতিষ্ঠানে স্টোরে সর্বোচ্চ কতটা কাঁচামাল থাকতে পারে, কারণ যদি প্রতিষ্ঠানে গুদামে বেশি কাঁচামাল রাখা হয় সেটি কিন্তু লাভজনক নয়, যার ফলে কিন্তু আমার ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আমার দেখতে হবে যে সর্বোচ্চ মজুদ কতটা হতে পারে। তো এই জন্য আমায় দেখতে হবে যে আমি কখন কাঁচামাল অর্ডার করব, অর্থাৎ আমার গুদামে কতটা কাঁচামাল থাকা অবস্থায় আমি কাঁচামাল নতুন করে অর্ডার দিব। তো রিঅর্ডার লেভেল, অর্থাৎ কতটা কাঁচামাল থাকা অবস্থায় আমি নতুন কাঁচামালের জন্য অর্ডার প্লেস করব, প্লাস আমি যখন নতুন কাঁচামাল এর জন্য আমি যখন নতুন কাঁচামালের জন্য ফরমায়েশ প্রদান করব, তখন
কতটা পরিমাণে কাঁচামাল আমার প্রতিষ্ঠানে আসবে, অর্থাৎ আমি কতটা পরিমাণ কাঁচামালের জন্য অর্ডার প্লেস করব। আরও কিউ বা এই যে ইও কিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, আমি এখান থেকে বাদ দিব। দেখো বন্ধুরা, আমি কিন্তু বলেছিলাম যে যদি তুমি চাও ম্যাক্সিমাম স্টক লেভেল রাখতে, তবে কিন্তু তোমাকে মিনিমাম ব্যবহার করতে হবে। অর্থাৎ যখন তুমি চাইবা যে তোমার ম্যাক্সিমাম থাক, তুমি সর্বোচ্চ সঞ্চয় করতে চাও, তখন কিন্তু তোমাকে অবশ্যই মিনিমাম ব্যবহার করতে হবে। এখানেও কিন্তু সে একই ফর্মুলা, আমাকে দেখতে হবে মিনিমাম কনজাম্পশন বা মিনিমাম ইউজেস ইনটু মিনিমাম লিড টাইম। দেখো আমি এখানে বের করেছিলাম মিনিমাম ইউজেস, সেটি ছিল 20। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু হবে 20, এবং প্রশ্নপত্রে দেয়া আছে মিনিমাম লিড টাইম 6, গুণ করলাম 20 ইন্টু 6 120, আর যোগ করলাম 450 প্লাস 245, চলে আসে 695, বিয়োগ করে দিলাম, পেয়ে যাব সর্বোচ্চ মজুদ সীমা 575। এখন আমি বের করব মিনিমাম লেভেল। আমি দেখব পুনরায় আমার প্রতিষ্ঠানে কতটা কাঁচামাল থাকা অবস্থায় আমি নতুন করে কাঁচামালের জন্য অর্ডার প্লেস করব। ROL, রি অর্ডার লেভেল, মাইনাস, আমি বলেছিলাম যে যখন কোনো প্রতিষ্ঠান তার সর্বনিম্ন মজুদ বের করতে চায়, বা তার প্রতিষ্ঠানে স্টোরে কতটা কাঁচামাল সর্বনিম্ন রাখবে সেটি বের করবে, তখন কিন্তু তার দেখতে হবে যে তার নর্মাল ইউজেস কত আছে, তার সাধারণত গড়ে বা প্রতিনিয়ত তার নর্মালি কতটা কাঁচামাল ইউজ হয়, ব্যবহার করা হয়। তো আমি লিখলাম ROL, আমার গুদামে কতটা কাঁচামাল থাকা অবস্থায় আমি নতুন কাঁচামালের জন্য ফরমায়েশ প্রদান করব, ROL মাইনাস নর্মাল ইউজেস ইনটু নর্মাল লিড টাইম বা এভারেজ লিড টাইম। কারণ প্রশ্নপত্রে লেখা আছে এই নর্মালের স্থলে এভারেজ, মূলত নর্মাল আর এভারেজ কিন্তু একই বিষয়, একই অর্থে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে 450 ইউনিটস মাইনাস, দেখো প্রশ্নপত্রে দেয়া আছে নর্মাল ইউজেস বা এভারেজ ইউজেস 25 ইউনিটস ইনটু এভারেজ লিড টাইম বা নর্মাল লিড টাইম, সাধারণত কতদিনে কাঁচামালটি প্রতিষ্ঠানের স্টোরে পৌঁছায়, 10 দিন। আমি গুণ করলাম 25 গুণ 10 250, 450 মাইনাস 250, 200 ইউনিটস। আমি এখন বের করব এভারেজ লেভেল বা এভারেজ স্টক লেভেল। আমি লিখলাম এভারেজ লেভেল অফ ইনভেন্টরি, অর্থাৎ কাঁচামালের গড় মজুদ। আমি বলেছিলাম যে যখন তুমি ম্যাক্সিমাম স্টক লেভেল আর মিনিমাম স্টক লেভেল দুটি যোগ করে ভাগ দিবা 2 দ্বারা, তখন তুমি পেয়ে যাবা এভারেজ লেভেল। ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ভাগ 2, ম্যাক্সিমাম কত আছে 575 প্লাস মিনিমাম 200 ভাগ 2, চলে আসে 387.5 ইউনিটস। এবারে হচ্ছে ডেঞ্জার লেভেল বা সেফটি স্টক। আমি বলেছিলাম যে দেখো বন্ধুরা, প্রতিষ্ঠানে গুদামে কাঁচামালের মজুদ কতটা থাকলে তাৎক্ষণিকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ করে সঙ্গে সঙ্গে নতুন কাঁচামালের জন্য ফরমায়েশ প্রদান করতে হয়, সেই পরিমাণ মজুদকে বলা হয় ডেঞ্জার লেভেল বা সেফটি স্টক। তো এটি বের করার জন্য তোমায় দেখতে হবে নর্মাল ইউজেস ইনটু, আমি বলেছিলাম যে এই ক্ষেত্রে প্রশ্নপত্রে একটি মান দেয়া থাকবে, সেটি হচ্ছে ম্যাক্সিমাম ফর এমার্জেন্সি পারচেজ। লিখলাম ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড ফর এমার্জেন্সি পারচেজ, নর্মাল ইউজেস বা এভারেজ ইউজেস 25 ইউনিটস, ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড ফর এমার্জেন্সি পারচেজ 4 ডেজ, গুণ করলাম, আমার চলে আসলো 100 ইউনিটস, 100 ইউনিটস। তো দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমার ডেঞ্জার লেভেল। আর যদি প্রশ্নপত্রে তুমি দেখতা যে এই যে ম্যাক্সিমাম ফর এমার্জেন্সি পারচেজ এটি দেয়া নেই, সেক্ষেত্রে তুমি কিন্তু আরেকটি সূত্র প্রয়োগ করে এটি বের করতা। আমি কিন্তু সেই সূত্র সম্পর্কে বলেছিলাম ক্লাস নং 1-এ, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ক্লাস নং 3। এরপরে চলে আসবে ক্লাস নং 4, যেখানে আমি
এই ম্যাটেরিয়ালস অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমার স্টোরে যে কাঁচামালগুলি রয়েছে, যা আমি কিনেছিলাম বিভিন্ন রেটে, সেই কাঁচামালগুলি আমি যখন আমার উৎপাদন ক্ষেত্রে বা প্রোডাকশন হাউসে প্রেরণ করব পণ্য তৈরির জন্য, তখন আমি সেই কাঁচামালের রেট কত টাকা ধার্য করব, অর্থাৎ ইস্যু রেট। আমি কিন্তু এই সম্পর্কে বিস্তারিত বলেছিলাম ক্লাস নং 1-এ। তো এই ক্ষেত্রে 4টি নিয়ম আছে, যার মধ্যে রয়েছে ফিফো মেথড, লিফো মেথড এবং সিম্পল অ্যাভারেজ মেথড, আরেকটি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। তো এই ক্ষেত্রের প্রথম মেথডটি অর্থাৎ ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো দেখো বন্ধুরা, ক্লাস নং 4 আমি দেখাবো ফিফো মেথড। তো ক্লাস নং 4 দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বাই।